তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজ হচ্ছে সেমাস আর লুডরি কাইজারকে নিয়ে। তো ফাইট পোল সিলেক্টের তরফ থেকে এই নিউজটা এসছে যে সেমাস আর লুডরি কাইজারের যে পারফরমেন্স আমরা দেখতে পেলাম রয়্যাল এপিসোডে, সেটা নিয়ে ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজেতে সবাই খুবই খুশি আর সবাই এদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। মানে আমি জানি যে লুডরি কাইজার খুবই ভালো রেসলিং করে আর সেমাসের রেসলিংয়ের কথা তো আমরা সকলেই জানি। এদের রেসলিং কোয়ালিটি খুব ভালো আর আমরা রতে এদের মধ্যে একটা ভালো রেসলিং ম্যাচও দেখতে পেলাম যেখানে সেমাস একটু ইনজয়েড দেখাচ্ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে এই যে ফিউডটা হচ্ছে এখানে শুধুমাত্র লুডরি কাইজারেরই লাভ হচ্ছে, সেমাসকে হারিয়ে সেমাসের কোনো রকম লাভ হচ্ছে না। আর বিগত কিছু বছরে সেমাসের তো আমরা খুব একটা ভালো কিছু দেখতে পাইনি আর এখন সেটা আরও খারাপের দিকে যাচ্ছে। তো রেসলিং ওয়াইজ ডেফিনেটলি এটা খুবই ভালো ম্যাচ, কিন্তু আমরা সেমাসকে বড় জায়গায় দেখতে চাই আর এইখান থেকে সেমাসের কোনো রকম লাভ হচ্ছে না। কিন্তু তার সত্ত্বেও ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লুডরি কাইজার আর সেমাসকে খুবই অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তো ঠিক আছে, কী আর করা যাবে, ডাব্লিউডাব্লিউর যা ইচ্ছা। সেমাসকে যদি বড় জায়গায় বুক করতে চায় তো করবে, আর যদি না করতে চায় তো জবারই বানিয়ে দেবে। এরপরে নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হওয়ার পর আমরা এই প্রথমবার জিন্দার মাহালকে একটা ছোটোখাটো ইন্ডি শোতে দেখতে পাবো, ইন্ডি রেসলিং শোতে। আর শোটার নাম হচ্ছে বিএলপি ওল্ড হ্যাবিটস ডাই স্ক্রিমিং। তো একটু লম্বা চওড়া নাম। তো এই ইভেন্টটাতে আমরা দেখতে পাবো জিন্দার মাহালকে জুলাই মাসের 26 তারিখে। আর বলবো এখানে আর জিন্দার মহলের সাথে আর যাই পারে হোক না কেন, ডাব্লিউডাব্লিউতে যেরকম বুকিং করতো তার থেকে হয়তো ভালো বুকিংই পাবে। আর হ্যাঁ, এখানে জিন্দার মহলের নাম জিন্দার মহল নয়, এখানে জিন্দার মহলের একটা নতুন নাম দেওয়া হয়েছে। জিন্দার মহলের নাম এখন থেকে রাজ দেশি। তো রাজ দেশি নামটা জিন্দার মহলকে দেওয়া হয়েছে। আর এখন জিন্দার মহল ইন্ডি রেসলিং শোতে তার ক্যারিয়ার আগে চালাবে। আর আজকের এনএক্সটি শোতে আমরা টিএনএর নকআউট চ্যাম্পিয়নকে তার ম্যাচও রেসল করতে দেখলাম। ম্যাচটা জর্ডান গ্রেস খুবই সহজে জিতে গেছে। আর জর্ডান গ্রেসের এন্ট্রান্সের সময় জর্ডান গ্রেস একটা জ্যাকেট পরেছিল, যে জ্যাকেটের পেছন দিকে লেখা আছে NXTNA, মানে টিএনএ আর এনএক্সটিকে একসাথে করে NXTNA করে দেওয়া হয়েছে। আর এটা তো ট্রিপল এইচেরই আইডিয়া, তো দেখে খুবই ভালো লাগছে যে টিএনএর সাথে ডাব্লিউডাব্লিউ এখন খুবই উদ্যোগ নিয়ে ভালোভাবে কাজ করছে। আমরা ভবিষ্যতে এরকম আরও অনেক সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউতে এসে কাজ করতে দেখতে পাবো আর অনেক ডাব্লিউডাব্লিউ সুপারস্টারও টিএনএতে যাবে। তো সম্পর্ক এখন খুবই ভালো চলছে আর ফরবিডেন ডোরও এখন খুবই জোরদার চলছে ডাব্লিউডাব্লিউ আর টিএনএর মধ্যে। এরপর একটু কথা বলা যাক ন্যাটালিয়াকে নিয়ে। ন্যাটালিয়াকে তো তোমরা জানোই, ন্যাটালিয়া এখন আমাদের চোখে একজন জবার, কোনো কাজের নয়, খালি তাকে ম্যাচ হারানোর জন্য রাখা হয়েছে। আর ন্যাটালিয়াকে অতটাকে গুরুত্বও দেয় না। কিন্তু ন্যাটালিয়ার কিছু রেকর্ড রয়েছে যেটা দেখলে তোমাদের একটু অবাক লাগতে পারে। তো রেকর্ডগুলো একবার দেখে নাও। ন্যাটালিয়া ডাব্লিউডাব্লিউর ফিমেল ডিভিশনে সবথেকে বেশি ম্যাচ রেসল করেছে, সবথেকে বেশি ম্যাচ জিতেছে, সবথেকে বেশি প্রিমিয়াম লাইভ ইভেন্টে অ্যাপিয়ারেন্স করেছে, সবথেকে বেশি রেসেলমেনিয়াতে অ্যাপিয়ারেন্স করেছে, সবথেকে বেশি রতে ম্যাচ রেসেল করেছে, সবথেকে বেশি স্ম্যাকডাউনে ম্যাচ রেসেল করেছে। তো এত কটা বড় বড় রেকর্ড যেটা আর কোনো ফিমেল ডিভিশনের সুপারস্টারের নামে নেই, কিন্তু ন্যাটালিয়ার নামে আছে। এছাড়া সে দুবার ক্যানাডিয়ান হল অফ ফেমারও রয়েছে। একবার ডিভাস চ্যাম্পিয়নশিপ জিতেছিল, একবার স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আর একবার ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছিল। তো ন্যাটালিয়াকে ডাব্লিউডাব্লিউ আগে আগেকার যুগে খুবই গুরুত্ব দিত, একটা টপ স্টারই ছিল আগে ন্যাটালিয়া। কিন্তু এই শেষ 10 বছরের মধ্যে ন্যাটালিয়ার অনেকটা স্টক নিচে নেমে গেছে আর ন্যাটালিয়াকে অতটাও গুরুত্ব দেওয়া হয় না। এখন খালি ন্যাটালিয়া অন্য সুপারস্টারদের পুশ করার জন্য রেখেছে আর একজন জবার হিসাবেই কাজ করছে। তো এটাও একটা ফ্যাক্ট ডাব্লিউডাব্লিউর ন্যাটালিয়াকে নিয়ে। তো এবার একটু ডমডম আর লিভ মর্গানকে নিয়ে কথা বলা যাক। আগের সপ্তাহে ডমডম আর লিভ মর্গানের যে সেগমেন্টটা ছিল সেটা 24 ঘন্টার মধ্যে 4 কোটি ভিউ পেয়েছিল। তো এই সপ্তাহে কী হলো, এই সপ্তাহে এদের মধ্যে যে সেগমেন্টটা ছিল সেটা 24 ঘন্টার মধ্যে 5.5 কোটি ভিউ পেয়েছে, মানে আগের বারের থেকে 1.5 কোটি ভিউ বেশি। তো দেখতেই হবে এদের পপুলারিটি কত বেশি। আমরাই খালি বেকার মারামারি দেখতে চাই, আসল ভিউ তো ভালোবাসা দিয়েই আসছে। আর এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে লিস্ট। এখন ডাব্লিউডাব্লিউতে সবথেকে বেশি কার মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছে, সবার উপরে রয়েছে জে উসোর টি শার্ট। আর তারপর থেকে 2 নম্বর থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত সব জায়গায় সিএম পাঙ্কের টি শার্ট। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সিএম পাঙ্কের পুরনো যে রেট্রো টি শার্টগুলো আছে সেগুলো ডাব্লিউডাব্লিউ আবার ফিরিয়ে এনেছে। তো সেই টি শার্টগুলো এখন খুব জোর দামে বিক্রি হচ্ছে। আর এখন 1 নম্বরে তো জে উসো রয়েছে, আর জে উসোর পর থেকে পুরো লিস্টে সিএম পাঙ্কের টি শার্টই ভর্তি। তো সিএম পাঙ্কের নাম খুবই ফেমাস
আর যখনই সিএম পাঙ্কের কোনো মার্চেন্ডাইজ আছে সিএম পাঙ্ক সবসময় টপেই থাকে। আর আমরা দেখেছি এমনিতেও সিএম পাঙ্ক সবসময় টপ 5 কিংবা টপ 3-এর মধ্যে তো মার্চেন্ডাইজ সেলের দিক দিয়ে থাকে। এই জন্যই সিএম পাঙ্ককে দিয়ে ডাব্লিউডাব্লিউ বিজনেসে অনেক লাভ করে নিয়েছে। এখনও পর্যন্ত সিএম পাঙ্ককে রিটার্নের পর শুধুমাত্র রয়্যাল রাম্বলেই দেখেছি, যেখানে খুব একটা ভালো তো লড়তে পারেনি, আর এখনও পর্যন্ত কোনো সিঙ্গলস ম্যাচও লড়েনি। কিন্তু তার সত্ত্বেও সিএম পাঙ্ককে দিয়ে ডাব্লিউডাব্লিউ অনেক টাকার বিজনেস করে নিয়েছে। তো এর পরের নিউজটা হচ্ছে যে ফাইটফুল সিলেক্টের তরফ থেকে এই নিউজটা এসছে যে AEWর যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা ছিল ডাবল অর নাথিং, সেখানে ব্যাক স্টেজেতে রিয়া রিপ্লি উপস্থিত ছিল। তো তোমরা এটা ভেবে বসো না যে আবার রিয়া রিপ্লি অল এলিট রেসলিংয়ে চলে যাচ্ছে। কারণটা হচ্ছে যে রিয়া রিপ্লি ব্যাক স্টেজে ছিল, তার কারণটা হচ্ছে যে এখন AEWতে রিয়া রিপ্লির বয়ফ্রেন্ড বাডি ম্যাথিউস, বা যাকে তোমরা বাডি মার্ফি নামে চেনো, সে কাজ করে, আর তাকে জাস্ট সাপোর্ট করার জন্য রিয়া রিপ্লি গেছিলো। কারণ রিয়া রিপ্লির তো এখন কোনো কাজ নেই, তার ইনজুরি থেকে শুধু রিকভার করছে, এখন ফ্রি টাইম অনেক রয়েছে, তাই এখন সে বাডি মার্ফিকে একটু সময় দিচ্ছে। তো সেই জন্যই সে ব্যাক স্টেজেতে ছিল। তাই রিয়া রিপ্লি ডাব্লিউডাব্লিউ ছেড়ে অল এলিট রেসলিংয়ে চলে যাচ্ছে, তাই এটা ভেবে মাথা খারাপ করার কোনো দরকারও নেই। এরপরে রয়েছে একটা ফ্যাক্ট, আর ফ্যাক্টটা হচ্ছে যে কোডি রোডসের 2022 সালের রেসলম্যানিতে রিটার্ন করার পর থেকে এখনও পর্যন্ত মাত্র 3 জন ব্যক্তি কোডি রোডসকে পিন করে হারাতে পেরেছে। সে হচ্ছে রক, রোমান রেন্স আর ড্রু ম্যাকিন্টায়ার। কিন্তু রকের ভিক্টরিটা একটু আলাদা বলবো, কারণটা হচ্ছে যে রোমান রেন্স তো সোলো সিকোয়ার সাহায্য নিয়ে কোডিকে হারিয়েছিল, ড্রু ম্যাকিন্টায়ারও সোলো সিকোয়ার সাহায্য নিয়ে কোডিকে হারিয়েছিল। কিন্তু রকের ক্ষেত্রে একটু আলাদা, রক কারোর সাহায্য নেয়নি। হ্যাঁ, কারণ ওটা একটা ট্যাগ টিম ম্যাচ ছিল, আর ট্যাগ টিম ম্যাচে তো ওইগুলো লিগাল ছিল। জাস্ট আমরা দেখলাম যে রোমান রেন্স কোডিকে একটা স্পিয়ার মারলো, তারপর রক ট্যাগ ইন করে ভেতরে এসে তার রক বটম লাগালো, তারপর পিপলস এলবো লাগিয়ে কোডি রোডসকে পিন করেছে। তো এদের 3 জনের মধ্যে সবথেকে বেশি মানে বলতে গেলে একেবারে ফেয়ারভাবে পিন করেছে কোডি রোডসকে দ্য রক, আর বাকি দুজন তো সিঙ্গলস ম্যাচে একজন তৃতীয় ব্যক্তির সাহায্য নিয়ে কোডিকে হারিয়েছিল। তো এই জন্য রকের ভিক্টরিটা একটু এদের থেকে ওপরে রাখতে হয়। আর ব্রক লেসনার কোডি রোডসকে হারিয়েছিল, কিন্তু সেখানে না তো সাবমিশন হয়েছে না পিন ফল হয়েছে। কারণটা হচ্ছে যে ব্রক লেসনার কোডি রোডসকে কিমুরা লক লাগিয়েছিল, আর কোডি রোডস ট্যাপ আউট করেনি, কোডি রোডস পাস আউট করে গেছিলো। তো যার ফলে ব্রক লেসনার সেখানে জিতে গেছিলো, আর সেটাকে ওই জন্যে কেউ ধরেও না। কিন্তু ব্রক লেসনার তো দেখতে গেলে কোডি রোডসকে হারিয়েছিল, পাস আউট করে হোক আর যাই করে হোক হারিয়ে তো ছিল। তো এই একটা ফ্যাক্ট যেটা এখনও কন্টিনিউ চলছে। আর এবার দেখতে হবে যে কোডি রোডস এবার কার কাছে তার চ্যাম্পিয়নশিপ হারে, কারণ চ্যাম্পিয়নশিপ জিতেছে যখন একদিন না একদিন তো কারো না কারোর কাছে হারতে হবে। যেমন রোমান রেন্স 4 বছর তার কাছে টাইটেল রাখার পর হেরেছে, তো কোডি রোডসকেও একদিন হারতে হবে। তো দেখা যাক এখন কার কাছে হারে। আমি তো চাইবো যে র্যান্ডি অর্টন কোডি রোডসকে হারিয়ে হয়ে যাক 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর এর পরের নিউজটা হচ্ছে র্যান্ডি অর্টনকে নিয়েই। তো র্যান্ডি অর্টন তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে হয়তো সেই একমাত্র ব্যক্তি যে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কোম্পানিতে ম্যাচ রেসেল করে গেছে। মানেটা হচ্ছে যে আমরা দেখেছি যে র্যান্ডি অর্টন যখন ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করে খুবই ইয়াং ছিল, আর এর আগে সে অন্য কোনো কোম্পানিতে ছিল না। তার ডেবিউ হয়েছিল রেসলিং ইন্ডাস্ট্রিতে ডাব্লিউডাব্লিউর হাত ধরেই, আর এখনও পর্যন্ত সে ডাব্লিউডাব্লিউকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর আমরা এর আগে যতজন সুপারস্টারকে দেখেছি বেশিরভাগ জনই কি বলতে হবে, সবাই অন্য রেসলিং কোম্পানিতে আগে ছোটোখাটো রেসলিং কোম্পানিতে ম্যাচ রেসেল করতো, কাজ করতো, সেখান থেকে ডাব্লিউডাব্লিউতে এসছে। কিন্তু র্যান্ডি অর্টনের ক্ষেত্রে পুরোপুরি আলাদা, তার শুরুই হয়েছিল ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে। আর র্যান্ডি অর্টন বলেছে যে আমার কাছে ডাব্লিউডাব্লিউ একটা ফ্যামিলির মতো, আমি এখানেই আমার ক্যারিয়ার শুরু করেছি, আর আমি এখানেতেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। আর র্যান্ডি অর্টন এটাও বলে যে আমার যে রেকর্ডটা রয়েছে, আমরা জানি যে র্যান্ডি অর্টনের নামে একটা অনেক বড় রেকর্ড রয়েছে, সেটা হচ্ছে যে সবথেকে অল্প বয়সে ডাব্লিউডাব্লিউর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা। তো র্যান্ডি অর্টন বলছে এখন ডাব্লিউডাব্লিউতে যে সুপারস্টার রয়েছে তাদেরকে দেখে তো মনে হয় না যে তারা র্যান্ডি অর্টনের এই রেকর্ডটা ভাঙতে পারবে। একটা সময় অস্টিন থিওরির কাছে সুযোগ ছিল, কিন্তু এখন অস্টিন থিওরিরও বয়স পেরিয়ে গেছে, আর সে ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে না। আর সেই রেকর্ডটা শুধুমাত্র র্যান্ডি অর্টনের নামেই রয়েছে অনেক বহু বছর ধরে। আর র্যান্ডি অর্টন এটাও বলে যে ভবিষ্যতে যদি আর কিছু বছরের মধ্যে আমাকে কোনো কারণে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়, যদি আমাকে ধরো কোনো বড়সড় ইনজুরি হয়ে গেল আর তার ফলে যদি আমাকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়, তাহলে আমি ডাব্লিউডাব্লিউতে কোনো ব্যাকস্টেজ প্রডিউসার, কোচ হিসাবে কাজ করতে চাই। যেমনটা ঠিক জেসন জর্ডান আর ববি রুড করে থাকে। তারা ইনজয়েড হয়ে গেছে, যার ফলে তাদেরকে রিটায়ার হয়ে যেতে হয়েছে, আর তারা এখন ব্যাকস্টেজ প্রডিউসার হিসাবে কাজ করছে। তাই র্যান্ডি অর্টন যদি তার ক্যারিয়ারটা একেবারে লম্বা টানে, কোনো প্রবলেম না আসে, আর একেবারে ভালোভাবে আন্ডারটেকারের মতো ক্যারিয়ার এন্ড করে, তাহলে তো ঠিক আছে। আর যদি তার আগে ইনজুরির কারণে যদি তাকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়, তাহলে সে ডাব্লিউডাব্লিউতে ব্যাকস্টেজে কোনো প্রডিউসার বা কোনো কোচের কাজ করতে চায়। তো এটা খুবই ভালো একটা জিনিস। তো দেখা যাক র্যান্ডি অর্টন
ভবিষ্যৎ কেমন যায়। আর আমি তো চাইবো যে র্যান্ডি অর্টন এখন তো আপাতত 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর আমি চাইবো যে আরও 3বার চ্যাম্পিয়নশিপ জিতে সে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে যায়। জন সিনার তো চ্যাম্পিয়ন হওয়া একটু মুশকিল আছে, কিন্তু র্যান্ডি অর্টন যেহেতু এখনও ডাব্লিউডাব্লিউইকে শেষ বয়স পর্যন্ত সার্ভিস দিতে পারবে, তাই আমার মনে হয় র্যান্ডি অর্টনের কাছে খুবই বড় সুযোগ আছে 3বার চ্যাম্পিয়নশিপ জিতে ডাব্লিউডাব্লিউই ইতিহাসে সবথেকে বেশিবার ওয়ার্ল্ড টাইটেল জেতা সুপারস্টার হওয়া। তো দেখা যাক এখন র্যান্ডি অর্টন এটা করতে পারে কি না। তবে যা মনে হচ্ছে সবার প্রথম ওয়ার্ল্ড টাইটেলের জন্য র্যান্ডি অর্টনের সাথে কোডি রোডসের ফিউড হবে, আর সেখানে যদি র্যান্ডি অর্টন জিততে পারে তাহলে র্যান্ডি অর্টন হয়ে যাবে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এখন দেখতে হবে কবে আমরা র্যান্ডি ভার্সেস কোডির ম্যাচ দেখতে পাই, আর সেখানে আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টন কোডিকে হারাতে পারে কিনা। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন ডাব্লিউডাব্লিউই নিউজ ভিডিওতে।